আমার নাম প্রিয়া। আমার বৌদি মিলি যখন আমাদের বাড়িতে প্রথম আসে তখন সে একা আসেনি, তার সাথে যৌতুক হিসেবে নিয়ে এসেছিল তার এক দূর সম্পর্কে ভাইকে। আমি আমার একমাত্র দাদাকে খুব ভালোবাসতাম, আর সেই সূত্রেই বৌদিও আমার খুব প্রিয় ছিল। দাদা আর বৌদিকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। একদিন রাতে দাদা অফিসের কাজে বাইরে থাকায় বাড়ি ফিরতে পারেনি। বৌদি বাড়িতে নতুন, তাই দাদা আমাকে আগে থেকেই বলে রেখেছিল তার ফিরতে দেরি হলে আমি যেন বৌদির ঘরেই থাকি। আমাদের বাড়িটা এতটাই বিশাল ছিল যে তাকে রাজপ্রাসাদ বললেও ভুল হবে না। দাদার কথা মতো আমি নিজের ঘর থেকে বেরিয়ে বৌদির ঘরের দিকে এগিয়ে গেলাম, কিন্তু ঘরের দরজাটা খুলতেই ভেতরের যা দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। ওদের দুজনকে ওই অবস্থায় দেখে লজ্জার ঘৃণায় আমার মনে হচ্ছিল পৃথিবী দুই ভাগ হয়ে গেলে আমি তার ভেতরে ঢুকে যাই। আমার বৌদি তার সেই ভাইয়ের সঙ্গেই। আসলে মিলি বৌদি যখন বিয়ে করে আমাদের বাড়ি আসে তখন একজন বান্ধবীর মতো তাকে কাছে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। ছোটবেলায় মাকে হারানোর পর বাবা আর দাদার কাছেই আমি বড় হয়েছি, তাই বৌদির আগমনে আমার আনন্দের সীমা ছিল না। কিন্তু বিয়ের পর থেকেই বৌদিকে কেমন যেন উদাসীন আর মনমরা দেখাতো, তার মুখে হাসি প্রায় দেখাই যেত না। বিয়ের ঠিক 15 দিন পর আমাদের বাড়িতে আরেকজন নতুন মানুষের আগমন ঘটল, আর তার আসার পর থেকেই বাড়ির সবকিছু যেন ওলট পালট হয়ে গেল। সেদিন দুপুরে আমরা সবাই যখন একসাথে খেতে বসেছিলাম ঠিক তখনই সুদর্শন এক যুবক আমাদের বাড়িতে এসে হাজির হয়। তার সুঠাম স্বাস্থ্য আর চেহারা দেখে প্রথম দর্শনেই আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। প্রথমে আমরা কেউই তাকে চিনতে পারিনি, কিন্তু আমার বৌদি ছেলেটিকে দেখা মাত্রই খাওয়ার টেবিল থেকে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে আমি, বাবা আর দাদা ভীষণ অবাক হয়েছিলাম। অবাক হওয়ারই কথা, কারণ আমাদের চোখের সামনে বৌদি একজন অচেনা যুবককে ওভাবে জড়িয়ে ধরেছিল। আমরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। বৌদিকে কিছু জিজ্ঞেস করার আগেই সে ছেলেটির হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে এসে খুব আনন্দের সাথে জানালো ছেলেটি নাকি তার ভাই আকাশ। ছোটবেলা থেকে সে নাকি তার এই ভাইয়ের সাথে খেলাধুলা, পড়াশোনা সবকিছু করেছে। আকাশ নাকি আমাদের এলাকাতেই একটা চাকরির জন্য থাকতে এসেছে। বৌদির মুখে যখন শুনলাম ছেলেটি তার ভাই, তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম, কারণ জীবনে প্রথম আমি কাউকে দেখা মাত্রই এতটা পছন্দ করে ফেলেছিলাম। আকাশ এরপর ঘরে এসে বাবার পা ছুঁয়ে প্রণাম করলো এবং দাদাকে বলল যে সে আমাদের পাড়াতেই একটা ঘর ভাড়া খুঁজছে, কারণ এখানেই তার চাকরি হয়েছে। বাবা বা দাদা কিছু বলার আগেই আমার বৌদি উত্তেজিত হয়ে দাদাকে বলল, শোনো না, আমার ভাই তো আমাদের বাড়িতেই থাকতে পারে, অন্য কোথাও ঘর ভাড়া নেওয়ার কি দরকার? আমাদের এত বড় বাড়ি, যে কোনো একটা ঘরে তো ভাই থাকতেই পারে। বৌদির কথা শুনে দাদাও তখন আকাশকে বলল, শালা বাবু, তোমার অন্য কোথাও থাকার দরকার নেই, তোমার বোন তো ঠিকই বলেছে, আমাদের এত বড় বাড়িতে তুমি আরামসেই থাকতে পারো। তখন বৌদির সেই দূর সম্পর্কে ভাই আকাশ বলল, জামাই বাবু, আমার এখানে থাকাটা ঠিক হবে না, বেশি দিন থাকলে আমার নিজেরই অস্বস্তি লাগবে। আমি বরং আপনাদের পাড়ার আশেপাশে কোনো একটা বাড়ি ভাড়া নিই, তাহলে মনে হবে আমি আপনাদের কাছেই আছি, একাও লাগবে না। যখনই অবসর পাবো তোমাদের সাথে এসে আড্ডা দিয়ে যাব। যেদিন থেকে বৌদির ভাই আমাদের জীবনে এলো সেদিন থেকে আমি বৌদির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিলাম। আকাশ আসার পর থেকে বৌদি ভীষণ খুশি থাকতো। তার মুখের সেই হাসিটা বিয়ের পর আমি আর দেখিনি, সে তো সারাক্ষণ মনমরাই হয়ে থাকতো। এদিকে আকাশ আমাদের পাশের বাড়িতেই একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলো এবং প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে আসতো। বৌদির ভাই যখন আমাদের বাড়িতে আসতো আমি তাকে দেখা মাত্রই লজ্জায় লাল হয়ে যেতাম। তার বলিষ্ঠ চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। এভাবে প্রতিদিন বৌদির সাথে দেখা করতে আসার সুবাদে আমিও সুযোগ বুঝে আকাশের সঙ্গে কথা বলা নানা অজুহাত খুঁজতাম। এভাবে দিন 10 কেটে যাওয়ার পর আকাশের সঙ্গে আমার বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সে এতটাই ভালো ছিল যে আমার বাবার স্বাস্থ্যেরও খোঁজ খবর নিত। ধীরে ধীরে আকাশ আমাদের পরিবারের এতটাই কাছের মানুষ হয়ে উঠল যে আমরা বাড়ির সব বিষয়ে তার সাথে আলোচনা করতাম। এমনকি বাড়ির কোনো জরুরি কাজে দাদা সময় না পেলেও আকাশ সেই কাজগুলো করে দিত। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর আকাশ আমার মনে একটা বিশেষ জায়গা করে নেয় এবং আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলি। একদিন সন্ধ্যায় সুযোগ বুঝে আমি আকাশকে আমার মনের কথা বলেই ফেললাম যে আমি তাকে ভালোবাসি। সেদিন সন্ধ্যায় বাবা নিজের ঘরে ছিলেন আর বৌদি উপরের ঘরে নিজের
কাজে ব্যস্ত ছিল। সেই সময় আমি আর আকাশ নিচের ঘরে একাই ছিলাম। আমার দাদা তখন অফিস থেকে ফেরেনি। আমি যখন আকাশকে আমার ভালোবাসার কথা জানালাম, তখন সেও খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে আমার গালে হাত রেখে বলল, প্রিয়া, তুমি তো আজ আমার মনের কথাটাই বলে দিলে। সত্যি বলতে, প্রথম দিন দেখে আমিও তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু এতদিন সাহস করে বলতে পারিনি। আমিও তোমাকে খুব ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। এরপর আমরা দুজনেই নিজেদের আবেগ আর ধরে রাখতে পারিনি। আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলাম। সেদিন বাবা আর দাদার কথা ভুলে গিয়ে বিয়ের আগে আমি কিভাবে এত বড় একটা ভুল করে বসলাম, সেই ভুলের শাস্তি আমাকে আজও ভোগ করতে হচ্ছে। সেদিন থেকে আকাশ যখন বৌদির সাথে দেখা করতে আসতো, আমি লুকিয়ে তার সাথে দেখা করতাম। আমাদের ভালোবাসার সম্পর্কটা বাড়ির সবার অগোচরেই গভীর হচ্ছিল। এদিকে আকাশ আমার সাথে দেখা করার পর আবার বৌদির ঘরে চলে যেত। তারা ঘন্টার পর ঘন্টা ঘরের দরজা বন্ধ করে কি করতো কে জানে। আমরা ভাবতাম বৌদি তার বাপের বাড়ির কাউকে কাছে পেয়ে খুব খুশি, তাই হয়তো ভাইয়ের সাথে গল্পগুজব করে সময় কাটায়। কিন্তু একদিন আমি বৌদি আর আকাশকে ডাকতে গিয়ে ঘরের দরজা খুলতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাদেরকে ওই অবস্থায় দেখে ক্ষণিকের জন্য আমার মনে একটা সন্দেহ দানা বেঁধেছিল। আমি যখন দরজাটা খুললাম, তখন দেখলাম বৌদি আকাশের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আকাশ বৌদির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে দরজায় দাঁড়ানো দেখে বৌদি উঠে বসে বলল, আরে প্রিয়া, ভেতরে আয়, দেখ না আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, তাই আকাশ একটু মাথাটা টিপে দিচ্ছিল। বৌদির কথা শুনে আমি মুচকি হেসে নিজের মনের ভুল সন্দেহটা দূর করে দিলাম। আমি বললাম, ঠিক আছে, তোমরা নিচে চলে এসো, দুপুরের খাবার তৈরি। আমি বৌদিকে এতটাই ভালোবাসতাম যে তার কাজের চাপ কমানোর জন্য প্রতিদিন দুপুরের রান্নাটা আমিই করতাম, যাতে সে একটু বিশ্রাম নিতে পারে। সেদিন আকাশ আমাদের বাড়িতে দুপুরের খাবার খেয়েছিল। সে তো বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে খেত, এমনকি রাতের বেলাতেও সে মাঝে মাঝে লুকিয়ে আমার সাথে দেখা করতে আসতো। কিন্তু ধীরে ধীরে আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগতো। আকাশ প্রতিদিন আমার সাথে দেখা করার পর বৌদির ঘরে ঢুকে ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ করে কি এমন কথা বলতো। একদিন আমি গল্পের ছলে বৌদিকে জিজ্ঞেস করেছিলাম, বৌদি, তুমি আকাশের সাথে ঘন্টার পর ঘন্টা ধরে কি এত গল্প করো? বৌদি তখন খুব হাসি মুখে উত্তর দিয়েছিল, আকাশ আমার ভাই হলেও সে আমার সবচেয়ে কাছের বন্ধুর মতো। আমি আমার মনের সব কথা ওকে খুলে বলি। তাই এরপর থেকে আমি আর তাদের কোনোদিন সন্দেহের চোখে দেখিনি। এমন নয় যে আমার মনে সন্দেহ জাগেনি, প্রথম দিকে আমার তাদের দুজনের উপরই খুব সন্দেহ হতো। তাই আমি কিছুদিন লুকিয়ে তাদের উপর নজরও রেখেছিলাম যে তারা ঘরের ভিতরে দরজা বন্ধ করে কি করে। কিন্তু আমি কখনোই তাদের গল্প করা ছাড়া আর অন্য কিছু করতে দেখিনি। তাই আমার মন থেকে তাদের প্রতি সমস্ত খারাপ ধারণা দূর হয়ে গিয়েছিল। আমিও আর কখনো আমার বৌদি বা তার ভাইকে সন্দেহ করিনি। এমনকি আমার দাদা তো বৌদি আর আকাশকে অন্ধের মতো বিশ্বাস করত। আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে দাদার এই বিশ্বাস একদিন এভাবে চুরমার হয়ে যাবে। বৌদির বিয়ের 2 মাস পর একদিন বৌদি জানালো সে গর্ভবতী। এই খবর শুনে আমি, দাদা আর বাবা আনন্দে আত্মহারা হয়েছিলাম। কিন্তু পরক্ষণেই বৌদির কথা শুনে আমাদের পায়ের নিচে মাটি সরে গেল। বৌদি বলল সে নাকি এখনই মা হতে চায় না, তাই সে বাচ্চাটা নষ্ট করে ফেলতে চায়। কিন্তু আমার দাদা আর আমি যখন তাকে অনেক অনুরোধ করলাম, তখন আমাদের অনুরোধে বৌদি বাচ্চাটা রাখতে বাধ্য হয়েছিল। আসলে দাদা যখন তাকে বাচ্চা নষ্ট করার কারণ জিজ্ঞেস করেছিল, তখন বৌদি ভয়ে আসল সত্যটা বলতে পারেনি, তাই বাধ্য হয়ে তাকে সেই সিদ্ধান্ত বাতিল করতে হয়েছিল। এদিকে আকাশের সাথে আমার ভালোবাসার সম্পর্ক যখন আরো গভীর হয়, তখন আমি বাবাকে বলেছিলাম আকাশের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। বাবা যখন জানতে পারলেন যে আমি আর আকাশ একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই, তখন তিনি কোনো আপত্তি করেননি, কারণ বাবা নিজেও আকাশকে খুব পছন্দ করতেন। সেদিন সন্ধ্যায় দাদা বাড়ি ফিরলে বাবা আমার আর আকাশের ব্যাপারে দাদাকে জানায়। দাদাও এই খবর শুনে খুব খুশি হয়েছিল। সেও চাইতো আমার বিয়েটা আকাশের সাথেই হোক। বাবা আর দাদার সম্মতি পেয়ে আমি তো খুশিতে আত্মহারা। সারা রাত আমি আকাশকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। কিন্তু পরের দিন সকালে ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। দাদা অফিসে চলে যাওয়ার পর বৌদি খুব রেগে আমার ঘরে এসে বলল, প্রিয়া, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আকাশের সাথে বিয়ের কথা ভাবতে পারলি কি করে? তুই কি আর কোনো ছেলে খুঁজে পেলি না? বৌদির কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, বৌদি, কি হয়েছে তোমার? এত রাগ করছো কেন? আকাশ কি ভালো ছেলে নয়? ওর সাথে বিয়ে হলে সমস্যাটা কোথায়? বৌদি তখন আমাকে যা বলল তা শুনে আমার পৃথিবীটাই যেন
বন্ধু। তাহলে তুমি কেন চাও না যে তোমার এত ভালো বন্ধুর সাথে আমার বিয়ে হোক? বৌদি তখন একটাই কথা বলেছিল, দেখ প্রিয়া, আমি তোকে এখন কিছু বলতে পারবো না, কিন্তু তুই পরে খুব পস্তাবি, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। এই কথা বলে বৌদি রাগ করে উপরে চলে গেল এবং দাদাও তার পেছন পেছন গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, আকাশ যখন বৌদির এত ভালো ভাই, তাহলে বৌদি কেন আমাদের বিয়েতে রাজি ছিল না? বিয়ের 7 দিনের মধ্যেই আকাশ আমার সাথে এতটাই দুর্ব্যবহার শুরু করলো যে আমার তো তার আসল রূপ দেখে পায়ের নিচের মাটি সরে গেল। আমার কাছে জমানো যে টাকাগুলো ছিল তার মধ্যে 5 লক্ষ টাকা আমার স্বামী মাত্র 7 দিনেই শেষ করে ফেলেছিল। সে এত টাকা কোথায় খরচ করেছিল তা আমি জানি না। একদিন রাতে আমি আলমারি খুলে দেখি আমার লকারে একটা টাকাও নেই। আমি তখন আমার স্বামীর কাছে ওই 5 লক্ষ টাকার হিসেব চাই। তখন সে আমার গালে থাপ্পড় মেরে বলল, তুই আমার কাছে টাকার হিসেব চাইবি? তোর এত সাহস হলো কি করে? এমনিতেও আমার এখন আরো 1 লক্ষ টাকা দরকার, এক্ষুনি আমাকে 1 লক্ষ টাকা বের করে দে। আমি তখন তাকে বললাম, কোথা থেকে দেব তোমাকে 1 লক্ষ টাকা? আমার কাছে যা জমানো ছিল তা তো তুমি সবই শেষ করে দিয়েছো, আমার কাছে আর কোনো টাকা নেই। এই কথা শুনে সে আমাকে আবার মারতে শুরু করলো। সেদিন আমার স্বামী যখন আমার গায়ে হাত তুলেছিল, তখন আমার বৌদি ঘরে এসে ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল। আমি বৌদিকে জড়িয়ে ধরে সেদিন অনেক কেঁদেছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম বৌদি কেন তার ভাইয়ের সাথে আমার বিয়ে দিতে চায়নি। এরপর আকাশকে আমার বৌদি বলেছিল, তোর যত টাকা প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়ে যাবি, কিন্তু প্রিয়ার গায়ে ভুল করে ওর হাত তুলবি না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি ভেবেছিলাম হয়তো আমার জন্যই বৌদির সাথে তার ভাইয়ের সম্পর্কটা খারাপ হয়ে গেল, কিন্তু আমার বৌদি আর আমার স্বামীর আসল সত্যিটা যখন আমি জানতে পারলাম, তখন আমার চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল। বিয়ের কিছুদিন পর আকাশ যখন আবার আমার উপর অত্যাচার শুরু করে, তখন আমার দাদা বিষয়টা জানতে পেরে আকাশের গায়ে হাত তোলে এবং তাকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এমনকি আমার দাদা আকাশকে হুমকিও দিয়েছিল যে আকাশ যদি আর কোনোদিন আমার গায়ে হাত তোলে তাহলে দাদা তাকে ছেড়ে কথা বলবে না। তখন আকাশ আমার দাদাকে বলেছিল, শুনুন শালা বাবু, প্রিয়ার সাথে আমার বিয়ে হয়েছে, সে আমার বউ, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনাদের আসার কোনো দরকার নেই। সেদিন আমার দাদা খুব রেগে গিয়ে আমার স্বামীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবার চেষ্টা করেছিল, কিন্তু সে এতটাই নির্লজ্জ ছিল যে সেই মুহূর্তে আমার দাদাকেও আঙ্গুল দেখিয়ে বলেছিল, এই বাড়ি থেকে আমি একা যাব না, আমি যদি যাই তাহলে আমার বউকেও সাথে নিয়ে যাব, আর তাকে নিয়ে যাবার সম্পূর্ণ অধিকার আমার আছে। প্রিয়া যদি আমার সাথে না যায় তাহলে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে ওই শয়তানটাকে বিয়ে করে আমি আমার জীবনটা শেষ করে দিয়েছি। আমি যদি দাদার বাড়িতে থাকি তাহলে সে তাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না। এমনিতেও আমার বৌদি তখন গর্ভবতী ছিল, আমি চাইনি যে ওই অবস্থায় সে কোনো মানসিক চাপে থাকুক। তাই আমি আমার স্বামীকে বললাম, আমি তোমার সাথে গেলেই তো তুমি এখান থেকে চলে যাবে, তাহলে আমি তোমার সাথে যেতে রাজি আছি, অন্ততপক্ষে আমার দাদার বৌদি তো শান্তিতে থাকতে পারবে। আমি যখন আমার স্বামীর সাথে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হলাম, তখন আমার বৌদি কেঁদে আমার হাত পা ধরে বলেছিল, প্রিয়া তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি, আমি এই শয়তানটাকে বাড়ি থেকে বের করব। কিন্তু আমি তাদের কারো কথা শুনিনি, আমি এই শয়তানের সাথে তার বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু সেখানে আসার পর আমার উপর অত্যাচার আরো বেড়ে গেল। সে আমাকে কথায় কথায় মারধর করতো, এমনকি বাড়িতে অন্য মহিলাদের নিয়ে এসে তাদের সাথে আমার চোখের সামনে নোংরামি করতো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যাকে আমি মন থেকে এতটা ভালোবেসেছিলাম সে আমার সাথে এমন বেইমানি করতে পারে। স্বামীর বাড়িতে আসার প্রায় 7 দিন পর একদিন হঠাৎ করেই আমার দাদার বৌদি সেখানে এসে হাজির হয়। সেদিনও আমার স্বামী আমাকে খুব মেরেছিল। এরপর বৌদির মুখ থেকে আমি যে সত্যিটা শুনলাম তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আসলে আমার বৌদির পেটে যে বাচ্চাটা ছিল সেটা আমার দাদার ছিল না, সেটা ছিল আকাশের। আমার বৌদিকে যখন আকাশ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল, তখন সে চালাকি করে আমাকে বিয়ে করেছিল। সে আমাকে ভালোবাসার নাটক করেছিল। সে কোনোদিনও আমাকে মন থেকে ভালোবাসেনি, শুধুমাত্র টাকার লোভে আমার সাথে সম্পর্ক করেছিল। আসলে আকাশ তো আমার বৌদির কোনো ভাই ছিল না, সে ছিল আমার বৌদির প্রথম প্রেমিক। আমার দাদার সাথে বিয়ে হওয়ার পরও বৌদি তার প্রেমিককে ভুলতে পারেনি, তাই সে তাকে ভাই বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। আমার দাদা অফিসে চলে যাওয়ার পরই বৌদি আর আকাশ একসাথে সময় কাটাতো, আর এই ব্যাপারে আমরা কেউই কিছু জানতাম না। আকাশ মাঝে মাঝে বৌদির কাছ থেকে টাকা চাইতো। ধীরে ধীরে যখন বৌদি বুঝতে পারে যে আকাশ শুধুমাত্র টাকার জন্যই তার সাথে সম্পর্ক রেখেছে, তখন সে দাদাকে সবকিছু সত্যি কথা বলে দেবার সিদ্ধান্ত নেয়। কিন্তু আকাশ যখন আমাকে বিয়ে করে, তখন সে বৌদিকে হুমকি দেয় যে বৌদি যদি দাদাকে সত্যিটা বলে দেয় তাহলে আকাশ নাকি আমাকে মেরে ফেলবে। সেই ভয়ে আমার বৌদি এতদিন চুপ করেছিল, কিন্তু সেদিন আকাশ আবার যখন বৌদিকে ফোন করে 1 লক্ষ টাকা চাইলো, তখন বৌদি বাধ্য হয়ে আমার দাদাকে সাথে নিয়ে আমার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়। এখানে আসার আগেই বৌদি আমার দাদাকে তার আর আকাশের ব্যাপারে সমস্ত সত্যি কথা জানিয়েছিল।
আমার দাদা ভালো করেই জানতো যে আকাশ এত সহজে আমাকে তাদের সাথে যেতে দেবে না, তাই তারা পুলিশ নিয়ে এসেছিল। আমার বৌদি যখন পুলিশের কাছে আকাশের বিরুদ্ধে সবকিছু খুলে বলল, তখন পুলিশ আকাশকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ওই সময় আকাশ আমার সামনে অনেক নাটক করেছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করিনি। সে আমার বৌদির সাথে সাথে আমার জীবনটাও নষ্ট করে দিয়েছিল। সেদিন বৌদি আমার আর দাদার কাছে পা ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু দাদা বৌদির উপর এতটাই রেগেছিল যে সে তাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল। কিন্তু আমি দাদার হাত পা ধরে অনেক অনুরোধ করে বলেছিলাম সে যেন বৌদিকে এই অবস্থায় একা ছেড়ে না দেয়, তাকে যেন একটা সুযোগ দেয়, কারণ বৌদি তার ভুলটা অনেক আগেই বুঝতে পেরেছিল। আর যেহেতু আমি বৌদিকে খুব ভালোবাসতাম, তাই আমি চেয়েছিলাম দাদা যেন তাকে ক্ষমা করে দেয়। আমার কথা শুনে দাদা বৌদিকে ক্ষমা করেছিল। এরপর আমি যখন দাদার সাথে বাড়ি ফিরে আসি, তার কিছুদিন পরেই জানতে পারি যে আমিও গর্ভবতী। ওই খবরটা শুনে আমি আর বৌদি দুজনেই অনেক কেঁদেছিলাম, কারণ আমার আর আমার বৌদির পেটে একই মানুষের সন্তান ছিল, যা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। ওই শয়তানটার জন্য আমাদের দুজনের জীবনই নষ্ট হয়ে গিয়েছিল। 10 মাস পর যখন বৌদি তার সন্তান জন্ম দেয়, তখন জানা যায় যে বাচ্চাটি মৃত জন্মেছে। তার 6 মাস পর যখন আমি আমার সন্তানের জন্ম দিই, তখন আমার একটা পুত্র সন্তান হয়েছিল। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার ছেলেকে কোনোদিন তার বাবার পরিচয় দেব না, কারণ আমি চাইনি আমার ছেলেও বড় হয়ে তার বাবার মতো শয়তান হোক।